স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কেবল অর্থ নয়, নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ হতে হবে আমাদের, কারণ জানমালের ভয় থেকে উন্নতি সহযাত্রী হওয়া কঠিন এক কর্ম। এসব নিয়ে আজকে আলোচনা কোপ ও তোপ। কথা বলতে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারেক শামসুর রহমান, আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। ডক্টর শাহদিন মালিক আমাদের সাথে থাকা দরকার কথা ছিল, তিনি থাকতে পারেননি শেষ পর্যন্ত। যাই হোক, অধ্যাপক তারেক শামসুর রহমান, গতকাল একজন অধ্যাপক খুন হলেন, আজ শিক্ষক নিরাপত্তার বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে। কিছুক্ষণ আগে মানে আজকে সন্ধ্যায় খুন হলেন কলাবাগানে দুজন তরুণ, আমি বলবো যে তাদের একজন রূপবান নামে একটি সাময়িকী তিনি সম্পাদনা করতেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনছি যে আমরা নিরাপদ আছি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, কিন্তু সেই নিরাপত্তা বোধটা আপনি কিরকম বোধ করছেন? ধন্যবাদ খালেদ। এবং এই হত্যাকাণ্ডগুলির মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা সেটাও যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। না, রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে এবং কলাবাগানের যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে অ্যাপারেন্টলি কোনো মিল আমি দেখি না, আবার খুব অনেক ডিস্টেন্সে একটা মিল আমি দেখি। রাজশাহীতে যে ঘটনাটা ঘটলো, আমার একজন সহকর্মী তিনি খুন হলেন এবং খুনের দায় অভিযুক্ত করা হলো শিবিরের একজন নেতাকে। আবার অন্যদিকে আমরা দেখলাম যে আইএস তার দায়িত্ব স্বীকার করেছে, যেটা বরাবর প্রতিটি ঘটনায় আইএস দায়িত্ব স্বীকার করে। এখন এর সাথে আইএস কতটুকু সম্পৃক্ত আছে, জামাত কতটুকু সম্পৃক্ত আছে, এটা হয়তো ইনভেস্টিগেশনে হয়তো বেরিয়ে যাবে। এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, তবে এটা একটা দুঃখজনক ঘটনা। এবং রাজশাহীতে যে আপনাদের প্রতিবেদনও আমি একাধিকবার আজকে দেখেছি, আমি আপনাদের প্রতিবেদনগুলো ফলো করছিলাম, তাতে একটা শঙ্কা, একটা উদ্বেগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছে। এবং আমরা মনে করি যে সমগ্র বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষকতা করি, এই একটা ঘটনা আমাদের সবাইকে স্পর্শ করেছে। অন্যদিকে আমি যদি কলাবাগানের ঘটনাটা দেখি, এর একটা ভিন্ন মাত্রা আছে। মাত্রাটা হচ্ছে যে কলাবাগানের ঘটনায় আমার কাছে যেটা মনে হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি, দুদিকে এটাকে বিশ্লেষণ করা যায়। একটা বিশ্লেষণ করা যায় যে তিনি সম্ভবত সমকামী, এবং একটা পত্রিকার, সমকামীদের একটা পত্রিকায় তিনি সম্পাদনা করতেন, রূপবান নামে একটা পত্রিকা। এবং এক সময় বোধহয় সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটোকল অফিসার হিসাবে তিনি ছিলেন, রাষ্ট্রদূতের, পরে ইউএসএডিতে চাকরি করেছেন। এখন সেক্ষেত্রে একটা হতে পারে, যদি আইএস এর ঘটনাটাকে আমি যদি এক সূত্রে গাঁথি, হয়তো একটা ডিস্টেন্সে হতে পারে যে আইএস এর হয়তো এর সাথে একটা সম্পর্কিত থাকতে পারে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে সে একসময় কাজ করত, প্রতিশোধমূলক হিসাবে এটা নিতে পারে। তবে বিষয়টা এখন স্পষ্ট নয়। তবে আমার কাছে যেটা মনে হয় যে এটাও যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সবগুলো ঘটনাগুলো যে একটার সাথে বোধহয় আরেকটার যোগ আছে, কোনো একটা লিঙ্কেজ আছে, এবং এই লিঙ্কেজগুলোর অর্থটা কি হয়তো এটা আমরা আরো কিছুদিন পর হয়তো বুঝতে পারবো। নাইম ভাই, আপনার কি পর্যবেক্ষণ যে এই খুনগুলি হওয়ার সাথে কোনো আন্তঃসম্পর্ক আছে কিনা? উল্লেখ্য যে আজকে সকালে একজন অবসরপ্রাপ্ত, মানে যিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন এমন একজন কারারক্ষীও আসলে তাকে খুন করা হয়েছে। তা কারাগার থেকে মাত্রই 100-150 গজের মধ্যে তিনি একটা ওষুধের দোকানে বসে পেপার পড়ছিলেন, নিউজ পেপার পড়ছিলেন। এখন খুব ডিফিকাল্ট, মানে প্রথমত তো অলরেডি তারেক শামসুর রহমান কিন্তু একটা একভাবে সম্পর্ক চাইলে এটা করা যায়, হ্যাঁ, লিঙ্ক করা যায় যে এটার মধ্যে ধর্মীয় মৌলবাদী উগ্রবাদীদের রূপবানের সম্পাদকের ব্যাপারেও রাগ থাকতে পারে, যেমন তাদের মতোই কারো না কারো, একই গ্রুপ নাও হতে পারে, কিন্তু সিমিলার চিন্তা ভাবনা করার আরেকটা গ্রুপ হয়তো ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ব্যাপারে তার ব্যক্তিগত রাগ না হলেও সাংস্কৃতিক রাগ থাকতে পারে। তো এইগুলি তো এইভাবে লিঙ্ক করা যায়, এবং লিঙ্ক করা যায় আরো এই কারণে, তো এইটা দুইটাই তো ঘটনা না, আমাদের তো আবার একটা ধারাবাহিকতাও আছে। মোটামুটি
মানে মানে উল্লেখযোগ্য ঘনিষ্ঠতায় পরপর কিন্তু ঘটনাগুলি ঘটছে। তো এবং এই ব্যাপারটাকে এইভাবেও বলা যায় নিরবিচ্ছিন্নভাবে এইরকম হত্যাকাণ্ড চলছে, নিরবিচ্ছিন্নই এখন বলা যায়, কারণ এটা বেশ কিছুদিন ধরে চলছে। সেটা আপনি ওই ব্লগারদের, প্রকাশকদের মুক্ত চিন্তা বলতে আমার এখন ভালো লাগে না, আসলে এটা মুক্ত চিন্তার সাথেও ওইভাবে রিলেট করা যায় না। মোটামুটি ধর্মীয়ভাবে যাদের বিষয়ে অসন্তোষ কারো হতে পারে এইটা, এখন এটা অনেক মুক্ত চিন্তার মানুষ হয়তো নিরাপদ, কিন্তু অনেক মুক্ত চিন্তার না হয়েও বিপদগ্রস্ত। মানে কারণ আমরা সবসময় এইভাবে পাই না যে ওনারা নেসেসারিলি ধর্ম বিরোধী লিখেছিলেন সবসময়, সেরকমও হয় নাই অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যে এগুলির একটা সম্পর্ক। এবং আপনি যদি আবার মানে প্রধানমন্ত্রীরও আজকের একটা বক্তব্য শুনেন, মানে আমরা যদি খেয়াল করি, উনিও কিন্তু এগুলোর মধ্যে সম্পর্কই দেখেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন বা তিনি যেটা বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কেউ করছে। এখন এটা একটা কথা হলো যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এইগুলি করা হচ্ছে, আরেকটা হইতে পারে যে এইগুলি করার ফলে আমাদের একটা অস্থিতিশীলতা তৈরি হচ্ছে আসলে, বা আমরা স্থিতিশীল হতে পারছি না, আমরা সুস্থির হতে পারছি না, যার জন্য আমাদের বলা হয় যে আমাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারছে না, সাধারণ ইনভেস্টমেন্ট হচ্ছে, এফডিআই আসছে না, এরকম অনেকে রিলেট করেন। আমার মনে হয় যে এইগুলি নিয়ে আমাদের যথেষ্ট উদ্বিগ্ন হওয়া, এগুলি তো দুঃখজনক, অগ্রহণযোগ্য, মর্মান্তিক ঘটনাই বটে, এবং এগুলি নিয়মিত হতে পারাটাও আমাদের জন্য আরো দুঃখজনক, আরো মর্মান্তিক, আরো অগ্রহণযোগ্য। আমি ওই একটা জায়গাতে আমি একটু মর্মান্তিক জায়গা থেকে একটু আসতে চাই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আজকে, তিনি বিচ্ছিন্নভাবে ঘটনা বলছেন, আমরা নিরাপদ মনে করছেন, এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে আপনি কোনো আপত্তির জায়গা দেখেন কিনা? আমি একই জায়গা নাই না, আপত্তি ঠিক আপত্তি না, আমি যেটা ফিল করি উনি প্রতিটি ক্ষেত্রেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমার মনে হয় যেটা নঈম বললেন, আমার ধারণা ওই, আমি তার সাথে একমত যে কোনো একটা শক্তি, সেটা আইএস হতে পারে অথবা আইএস এর নামধারী কেউ হতে পারে অথবা উগ্র ধর্মগোষ্ঠী এর বাইরে কাজ করতে পারে, তারা এই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা পায়তারা করছে। তবে আমি আবার নাইমের সাথে একটু ডিফার করি যে এটার মধ্যে লিঙ্কেজ আছে, এটা একদম যে দুটো আলাদা ঘটনা না, আমি মনে করি এটার সাথে একটা লিঙ্কেজ আছে। আমি একটু যোগাযোগের পয়েন্ট অফ ভিউ থেকে, নাইমে আপনি কি মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সাংবাদিকদের যে ফেস করলেন, সাংবাদিকদের যে বললেন যে বিচ্ছিন্ন ঘটনা বললেন, সেটা ঠিক আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এটা নিয়ে আসলে এটা নিয়ে আলাদা ডিসকাশনই হতে পারে, কিন্তু আজকের এই মর্মান্তিক ঘটনার পর আলোচনা করতে গেলে আমরা অনেক সময় কনস্ট্যান্টে পড়ি। আমার ধারণা ওনারা আসলে কি বলতে চান আর কি বলে ফেলেনের মধ্যে একটা সংকট তৈরি হয়, এবং ওনাদের যেহেতু ওই ট্রেনিংটা নাই, রাজনীতিবিদদের বিশেষ করে মানে স্বরাষ্ট্রমন্ত্রী যারা হন, এই ধরনের বিভিন্ন সময় আমরা দেখি কলাবাগানে যেখানে খুন হয়েছেন সেখানে একটা মানে সাংবাদিকদের সাথে কথা বলছেন, একটু কি দেখবেন যে কি বলতে চান? আমরা কি একটু দেখতে পারবো যে কলাবাগানে খুন হওয়ার জায়গায় মাধ্যমে অর্থাৎ তারা এই পরিকল্পনার মাধ্যমে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। এখন কাদেরকে মনে হচ্ছে যে কারা ঘটাতে পারে, এই হত্যাকাণ্ডটা কারা ঘটাতে পারে বলে মনে হচ্ছে? ভাই কেন এটা শুনেন না ভাই, তাহলে আপনি তদন্ত করেন। কারণ হলো আমরা তদন্তের ওই পর্যায়ে এখন পর্যন্ত যেতে পারিনি যে আগের হত্যাকাণ্ডের সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, নাকি এটা আলাদা, সেটি আমরা জানতে পারিনি। আমাদের আরো একটু সময় লাগবে। আমরা একেবারে প্রথম স্টেজে তদন্ত শুরু হচ্ছে, এখনো মানে আলামত আমরা সংগ্রহ করছি, এবং আলামত সংগ্রহ করার পরে এবং অন্যান্য এভিডেন্সের পরেই আমরা বলতে পারবো যে ইতোপূর্বে সংগঠিত ঘটনাগুলোর সাথে এটির কোনো মিল রয়েছে কিনা বা কারা করেছে, হত্যাকাণ্ডের সম্ভাব্য মোটিভ কি, সেই সম্পর্কে আমরা বলতে পারবো। এই পর্যায়ে আমরা এর বেশি কিছু বলতে পারছি না। কেউ দায় স্বীকার করেছে এখন পর্যন্ত, কেউ দায় স্বীকার করেছে কিনা বা এরকম কোন স্টেটমেন্ট আছে কিনা এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেছে? আমরা এই পর্যন্ত কারো দায় স্বীকারের কথা শুনি নাই।
পার্সেলে কি ছিল? পার্সেলে কি ছিল সেটি আমরা দেখার চেষ্টা করছি। সেটা খোলা হচ্ছে, বোম ডিসপোজাল ইউনিট ওখানে আছে, তারা খুলে দেখছে ওইটার ভিতরে কিছু আছে কিনা সেটা তারা দেখছে। তবে ওইটার ভিতরে সম্ভবত কিছু নাই, তারা মানে ফেক একটা এটা তাদের প্রিটেনশন ছিল। পার্সেল বক্সে ওরকম কিছু আলামত না পাওয়ার সম্ভাবনাই বেশি। এটা খোলা হচ্ছে। আমরা অতিথিদের কাছে ফিরে আসি। আমরা জনাব মনিরুল ইসলামকে শুনছিলাম। আমরা আজকে সকালবেলা সাংবাদিকদেরকে যখন কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তার যে শরীরী ভাষা, আপনি বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে খেয়াল করেন, এবং জনাব মনিরুল ইসলাম তার শরীরী ভাষার মধ্যে আমি কিছুটা মিল খুঁজে পাচ্ছি, এবং যেটা আসলে তাদের অসহায়ত্ব ফুটে উঠছে কিছুটা। না, প্রথম কথা হচ্ছে যখন একটা হত্যাকাণ্ডের সিনে কেউ যায়, তাৎক্ষণিক একটা অসহায়ত্ব কিন্তু, কারণ সেও মানুষ, তারও একটা হত্যাকাণ্ডটাকে হজম করা, তাদের যে ল এনফোর্সার হিসেবে তারা যে এটা নিয়ে ইনভেস্টিগেট করবে, ওই প্রেশার, এগুলি তো তাদের তো কিছুটা সাকাম করেই ওইখানে, সুতরাং তাদেরকেও অসহায় মনে হয়। আপনি এই মনিরুল ইসলাম সাহেবকেই এই একই বিষয়ে আগামীকাল যখন কথা বলবেন, দি বডি ল্যাঙ্গুয়েজ উইল বি ডিফারেন্ট, অনেক কনফিডেন্ট হবে। বাই দ্যাট টাইম উনি নিজের মতো করে কিছু চর্চা করে ফেলবেন, জানবেন। সো এটা একটা। আরেকটা জিনিস আমি যেটা যে কারণে বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর বা আমাদের এই ধরনের যারা নাকি বারবারই মানুষের মুখোমুখি হইতে হয়, আমরা যেরকম করে প্রফেশনাল হিসেবে যে রেসপন্স যেভাবে আশা করি, এবং তারা আসলে যেটা বলতে চান সব সময়, আমার মনে হয় না তারা এটা প্রপারলি আর্টিকুলেট করতে পারেন, যার ফলে ওই আল্লাহর মান আল্লাহ নিয়ে যায়, এটা বের হয়ে যায়। কোত্থেকে বের হয় এটা আমাদের সমাজে এই কথাগুলি প্রচলিত আছে, কিন্তু এই কথাগুলি একজন মন্ত্রীর মুখ থেকে আমরা আসলে শুনতে চাই না আমরা এটা, এবং তারা এটা বলারও কথা না। আমি একটু যদি ইন্টারাপ্ট করি যে স্বরাষ্ট্রমন্ত্রী কোন কথাটি আজকে ধরেন উনি যখন বলছিলেন যে আমরা এটা বিচ্ছিন্ন ঘটনা বা আমরা নিরাপদ আছি, আমার সত্যি কথা, আমার যদি একেবারে আমার গ্রাম্য ভাষায় বলতে হয় তাহলে আমার বলতে আমার গা জ্বলে গেছে একদম তার এই কথা শুনে। এখন কি বললে সে আসলে উনি আসলে আমাকে একটু রিলিফ দিতে পারতেন। ইফ আই ওয়াজ ইন হিজ পজিশন, আমি তো মর্মান্তিক একটা মর্মবেদনার কথা বলবো। দেখেন, আমিও আপনাদের মতোই একজন মানুষ, আমার এত মন খারাপ যে এটা সাংবাদিকদের সাথে আমার কথা বলার সময় না, একটু তদন্তকারীদেরকে কাজ করতে দেন। হ্যাঁ, আর আমরা চলেন চিন্তা ভাবনা করি দেশটাকে এইগুলি থেকে মুক্ত করব কিভাবে। এইটা কি একটা আমাদের, যেমন আমি আবার ওনার সাথে কিন্তু একমত অন্ততপক্ষে আংশিক, যে এই ঘটনাবলীর কারণে আমাদের দেশে সামগ্রিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোলাপস করেছে, আমরা কেউ আর একটুও নিরাপদ বোধ করি না, ওইরকম কোন পরিস্থিতি বাংলাদেশে হয়েছে বলে আমি মনে করি না। এটা মনে করি না আরো এই কারণে, দেখেন এই যে আমেরিকাতে 2টা ফ্যামিলি 3টা ফ্যামিলিকে একবার এসে মেরে ফেলা হলো, স্কুলে মেরে ফেলা হচ্ছে, সেটা কিন্তু আমেরিকার সোসাইটিকেও বিপর্যস্ত করে না, যদিও ওইগুলি খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা, এবং তারাও বলে না যে তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমপ্লিটলি কোলাপস করে গেছে। ওয়ারেজ এটাও কিন্তু একটা ধারাবাহিকতা আছে আমেরিকায়, যে তাদের গান কন্ট্রোল নিয়ে অনেক ধরনের কথাই আছে। আমি একটা বিরতি নিয়ে এসে অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনি কথাটা শুরু করার মাঝখানে আমরা একটু বিরতি যাই, কারণ দর্শকরা কথার মধ্যে থাকুক। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, যেটি আমার ভালো লাগে নাই, আপনারও ভালো লাগে নাই, কিন্তু কি হলে আসলে আমরা একটু খুশি হতাম, একটু বোধহয় আমাদের ইয়েতে না, ধরেন আমরা তো খুশির ব্যাপার তো না, ব্যাপারটা হচ্ছে বিষয়টা স্পষ্ট করে বলাটাই হলো আসল কথা। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত, তার কাছে তো ন্যাচারালি মানুষ জানতে চাইবে যে কিন্তু তার একটা অসহায়তা আছে, এই একের পর এক ঘটনাগুলো ঘটছে, তিনি জবাব দিতে পারছেন না এবং মিডিয়া তাকে ফেস করতে হচ্ছে, এবং তিনি যে কথাগুলো তিনি বলেছেন এর বাইরে তার বলার কিছু না। এটা একজন রাজনীতিবিদ এইভাবেই বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা যে বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এই কথাগুলো বলার সৎসাহস, এটা মানে আপনি কন্টিনিউ করেন। এই যে বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, বিচ্ছিন্ন বলতে কি মিন করেছে, যে এক অর্থে তো বিচ্ছিন্নই, কারণ ব্যক্তি বিচ্ছিন্ন, স্থান বিচ্ছিন্ন, হত্যাকারীও হয়তো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয় না। তো এইখানেই আমি বলছিলাম যে ওনার আর্টিকুলেশনের হয়তো এটা সীমাবদ্ধতা আছে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা বিরতির পর ফিরে আসি, যে এই বিচ্ছিন্ন ঘটনা বা এগুলি বলে বা মানে কি করে আসলে কি হওয়া সম্ভব, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনি বলছিলেন বিরতির আগে যে মানে কি বিচ্ছিন্ন ঘটনা। না, আসলে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এর বাইরে কি বা বলতে পারতেন উনি, তার তো এটা ছাড়া কিছু বলারও নাই। তবে মানে আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা খুব ডিফিকাল্ট বলা, যে সাহস করে বলাটা খুব ডিফিকাল্ট। উনি একদিকে হি ইজ রাইট, আপনি এটা তদন্ত হওয়ার পর কারা অভিযুক্ত আমরা দেখব, সেটাই বলেছেন একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমি মনে করি না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। প্রতিটি ঘটনায় যে ঘটনাগুলো ঘটছে, এটার প্রতিটির সাথে একটার সাথে কোনো না কোনো ভাবে লিংক আছে। আমি একটু আইএস নিয়ে একটু প্রশ্ন করতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে বাংলাদেশে আইএস আছে এই দাবি করে যুক্তরাষ্ট্র বারবার আমাদের পাশে দাঁড়াতে চাইছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। এই আপনার দৃষ্টিতে তাদের উদ্বেগ কতটা যৌক্তিক? না, এই প্রশ্ন আমি আপনাকেও করতে চাই। আমি একটু প্রফেসর তারেক শামসুর রহমানকে আগে শুনতে চাই যে কারণ হলো প্যারিসে বা ব্রাসেলসে হামলার আগে বা পরে ফ্রান্স বা বেলজিয়ামের নিরাপত্তা নিয়ে তারা এতটা উদ্বেগ প্রকাশ করে না যতটা উদ্বেগ তারা প্রকাশ করতেছে বাংলাদেশে আইএস থাকা নিয়ে। মানে বাংলাদেশে আইএস থাকলে কি লাভ, না থাকলে তাদের কি ক্ষতি, বা মানে এটা একটা খুবই একটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। এবং আপনি যেদিকে দৃষ্টি করলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের দিকেও তাকান, তারাও তাদের অবজারভেশনটা অনেকটা একই। অর্থাৎ তারা এখানে ক্লেম করতে চায় আমার দৃষ্টিতে যে এখানে আইএস কে তোমরা স্বীকৃতি দাও, অর্থাৎ এখানে আইএস আছে সেটা তোমরা স্বীকার করো, এরকম একটা চাপ হয়তো তারা দেওয়ার চেষ্টা করছে। তাহলে লাভটা কি? লাভটা হলো যদি বাংলাদেশে আইএস কে কোনোভাবে এস্টাবলিশ করানো যায় যে বাংলাদেশে আইএস আছে, তাহলে তাদের পেনিট্রেশনটা করতে সুবিধা হয়। কারণ এই অঞ্চলটা আগামী বেশ কিছুদিন পর, আপনি ধরেন 2020-র দিকে এই অঞ্চলটা আর উত্তেজনা বাড়বে, আমেরিকার ইনভলভমেন্ট। আমেরিকান বাংলাদেশ পেনিট্রেশন এমনি করতে চাইলে বাংলাদেশ সরকার কি না করবে? দুই তিনটা চুক্তি আছে, তারা চুক্তিগুলো করতে চায়। আকসা চুক্তি করতে চায়, তারা সোফা চুক্তি করতে চায়, যেখানে স্টেশনিং হতে পারে মার্কিন সেনাদের, যেখানে তারা মার্কিন সেনাদেরকে আপনি বাংলাদেশে আইনি আমরা বিচার করতে পারবো না। আমার মনে হয় যে প্রফেসর তারেক শামসুর রহমান একটু আপনার কাছ থেকে সময় নিয়ে জনাব নাইমুল ইসলাম খান এই বিষয়ে আপনি একটু মতামত জানতে চাইবো। যে আমার মনে হয় যে ইঙ্গিতপূর্ণভাবে উনি যেটা বলেছেন ওইটাই। আমাদের এখানে আইএস আছে, এইটা মানে কতখানি কিভাবে আছের চাইতে এই আইএস যে এখানে আছে এটা স্ট্যাবলিশ করাটা তাদের এখন প্রথম কাজ। এটা আইএস আছে কি নাই এর বিতর্ক না, কারণ আসলে আইএস আছে কি নাইও একটা ডিফিকাল্ট বিতর্ক। কারণ আইএসআর ওইভাবে তো আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদের মতো কিছু সদস্যপদ নিয়ে থাকার ব্যাপার না। এবং আমরা কিন্তু আবার বলিও যে আইএস এর প্রতি সমর্থন আছে, আইএস এর প্রতি সঙ্গে সিম্পেথাইজার বা আইএস মনস্ক, মানে আফগানিস্তান ফেরত, তালেবান, এটা সেটা তো আমাদের আছেই আমাদের। তো সুতরাং তাদের কেউ যদি মনে করে যে আমি আইএস এবং আমি যেটা করব সেটা আইএস হিসাবেই করব, তো এইটা নাই বলারও তো আসলে স্কোপ খুব ডিফিকাল্ট। কিন্তু যেটা সরকারও বলার চেষ্টা করে যে আমাদের প্রশ্নটা করি যে সরকারি বা আইএস নাইটা এত জোরে সোরে প্রতিষ্ঠিত করতে চাইছে কেন? সরকারের কি না সরকারের এখানে মানে দুভাবেই ব্যাখ্যা করা যায়। একটা হলো যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা আছে, তারা 5 জানুয়ারি যে ইলেকশনটার মাধ্যমে এসছে, এটা নিয়েও ওই একই পাশ্চাত্য শক্তির একটা অতৃপ্তি আছে, অশান্তি আছে। তারা এটা নিয়ে দে আর নট হ্যাপি। তারা আবার নেক্সট ইলেকশনের কথা বলে, যখনই সুযোগ পায় বলে। সুতরাং তাদের সাথে আইএস নিয়ে কোনো ডিল করতে গেলে তারা আপার হ্যান্ডে থাকবে, এটাও কিন্তু গভর্নমেন্টের জন্য একটা কনসার্ন। 1 2 যদি আইএস এখানে আইএসটার ব্যাপারে এগ্রিমেন্টে চলে যায় পাশ্চাত্যের সাথে, দি নেক্সট থিং পাশ্চাত্য উইল পুট প্রেসার ইজ যে তাহলে তো তোমার কনসেনসাসে যেতে হবে। আইএস কে তো তুমি বিএনপি রে আলাদা রাইখা, বাইরে রাইখা আইএস মোকাবেলা করতে পারবে না, কারণ বিএনপি তখন আইএস কে আশ্রয় দিবে। সুতরাং বিএনপি কে তোমার নিতে হবে। নাবিতুলিকে আমাদের এটা মনে করার কোনো কারণ আছে যে সরকার আসলে যেহেতু এই কনসেনসাসের মধ্যে যেতে হবে, সেই জন্য আইএস এর দায়িত্ব স্বীকার করা থেকে দূরে থাকছে? ওয়ান অফ দি রিজনস হিসেবে আমি বলবো ঠিক। আচ্ছা, মানে এটা তো মাল্টিপল রিজন। কারণ এখানে পাশ্চাত্যের ইচ্ছা, সদিচ্ছা, অসৎ ইচ্ছা, এগুলিও তো আমাদের কনসিডারেশনে নিতে হবে যে তারা কতখানি। কারণ আপনিও সম্ভবত অনিয়ারই বললেন নাকি যে তারা বাংলাদেশে আইএস এর ব্যাপারে যতটা দুশ্চিন্তাগ্রস্ত, আমরা কিন্তু আমি আবারও বলি এই প্রতিটি ঘটনা মর্মান্তিক এবং এগুলির একটা ধারাবাহিকতা আছে। আপনি যেটাকে বলছেন সম্পর্ক আছে, আমি বলবো যে
নেসেসারিলি হয়তো সম্পর্ক নাই, কিন্তু এটার তো সম্পর্কটা তো দেখা যায় স্পষ্ট। এটা তো এটার প্রবণতা, এটার মধ্যে কমন এলিমেন্টস এত আছে, সো আমি এটাকে সম্পর্ক নাই বলার কোনো সুযোগ নাই। রাইট। আমরা সম্পর্ক প্রসঙ্গে নাইম ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটি প্রফেসর তারেক শামসুর রহমানকে আপনার প্রশ্নের মানে উত্তরে পরে আসবো। সেটা হচ্ছে যে কুমিল্লায় নাট্যশিল্পী তনু হত্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের হত্যা যিনি সেতার বাজাতেন, এবং সবশেষ রূপবান বলে একটি ভিন্ন রকম একটি যারা সমকামীদের অধিকার, তারপরে অন্য তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে যারা কাজ করতেন, কথা বলতেন, তাদের দুইজনকে হত্যা। এগুলি সামাজিক সাংস্কৃতিক নানা প্রতিবাদের স্রোত দেখতে পাচ্ছে, কিন্তু এই প্রতিবাদ সরকার আসলে কতটা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে? না, সরকার তো পছন্দ করছে না, কারণ এটাকে আবার রাজনীতি মনে করা হচ্ছে। এতে সরকারের উপর কেউ কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন যে এর ফলে লিগ্যাল প্রসেসটারও একটা সমস্যা হয় নাকি, কারণ এই ধরনের আন্দোলনের একটা নেসেসারি মানে তৈরি করে, মানে ফ্রেম তৈরি করে চিন্তার, যেখানে ওই ফ্রেমে ফিট ইন না করলে কোনো তদন্ত রিপোর্টই আর গ্রহণযোগ্য হয় না। যেটা অনেকে বলে যে আমাদের সাংবাদিক সাগর রুনির ক্ষেত্রেও ঘটেছে, যে সাগর রুনির ব্যাপারে মানুষের এক্সপেকটেশন যেরকম একটা তদন্ত প্রতিবেদন, সেরকম একটা তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু একটা আর্গুমেন্ট, আমি এটা ডিফেন্ড করছি না, বাট ইট ইজ অ্যান আর্গুমেন্ট যেটা দে আর পুটিং ফরওয়ার্ড। আমার মনে হয় যে এই সমস্ত ঘটনাগুলির ক্ষেত্রে আমাদের প্রফেশনাল ইনভেস্টিগেশন ফেল করছে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো হচ্ছে। যদি আমাদের স্কিলফুল একটা প্রফেশনাল প্রশ্নটা কি এরকম করতে পারি যে প্রফেশনাল ইনভেস্টিগেশন কি ফেল করছে নাকি প্রফেশনাল ইনভেস্টিগেশন পাস করতে পারছে না মাল্টিপল রিজনসে? পাস করতে পারছে না, আমি এর আগের ব্যাখ্যাটাই পাস করতে পারছে না। সেটার ক্ষেত্রে পলিটিক্যাল ইয়াটার দায়িত্ব কতখানি, যে মানে পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল মোটিভের দায়িত্ব কত? আলটিমেটলি তো পলিটিক্যাল মোটিভেশন বা মোটিভের ইনফ্লুয়েন্সটাই বেশি হয়। আমি এই প্রশ্নে নিয়ে আবার একটু অধ্যাপক তারেক শামসুর রহমানের কাছে আসতে চাই যে সরকার এই প্রতিবাদগুলিকে কিভাবে দেখছে। নাইম ভাই এক ধরনের ব্যাখ্যা। আমার যেটা ধারণা, সরকার এটাকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না, এবং সরকারের নিয়ন্ত্রণ সমাজের প্রতিটি ক্ষেত্রে সরকার তো মানে গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেই গুরুত্ব কিন্তু নেতিবাচক গুরুত্ব দিচ্ছে, যেটি হচ্ছে যে মানে পছন্দ করছে না বা অপছন্দ করছে, যেটি যে নাইম আসলে শুরু করছিলেন। কিন্তু তারপরেও আমার কাছে আমি আবার অন্য একটা দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের আমি সবসময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি আমাদের যে ডিবি এখন যে মানে আগে যিনি এখন মনির সাহেব তো একসময় ডিবির ছিলেন, এখন উনি কাউন্টার ইন্টেলিজেন্সের তিনি চিফ। হ্যাঁ, তো আমি ওনাকে সবসময় এই বক্তব্য দিতে আমি দেখি। ফলে এখানে একটা ধরনের আমার ধারণা যে যেটা নাইমের কথা থেকে আমি নিলাম, যে আমাদের ইনভেস্টিগেশন গুলোতে এক ব্যক্তি একটা দায়িত্বে থাকাটাই বোধহয় শ্রেয়। আপনি মনে করছেন উনাকে মনির সাহেব যদি সব বিষয় নিয়ে কথা বলেন, এটা ভালো দেখা যায় না। উনি শফিক রেহমানের ব্যাপারেও কথা বলবেন, আবার জঙ্গি নিয়েও কথা বলবেন, অনেক বিষয় নিয়ে কথা বলাটা সব ভালো না, শোভন না। উনি কিন্তু এক ধরনের স্পোকসপারসন আছে, পুলিশের একজন, ডিএমপির একজন কমিশনার, একজন দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার আছেন, যিনি এগুলো বলেন। না না, মানে স্পোকসপারসন বলতে যেটা বোঝায় না পুলিশের পক্ষ হয়ে উনি কথা বলেন। নাইম ভাই, আমি শুধু এটা আমাদের দর্শকদের একটা প্রশ্ন, যে প্রতিবাদের কারণে রাজন ও রাকিব হত্যার বিচার দ্রুত হয়েছে, কিন্তু সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো বিচার করা তো দূরের কথা, খুনিদের শনাক্ত করা বা ধরার কাজে এগোচ্ছেন। আপনি যেটি বলছিলেন যে আমরা যে ধরনের চার্জশিট বা এটি অপরাধনামা, অভিযোগনামা চাচ্ছি, সেটা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু আপনি যেগুলির ক্ষেত্রে বলছেন যেগুলি কিন্তু পুলিশের আর কিছু করার ছিল না, এগুলি এমনিতেই এরকম রেডি চার্জশিট ছিল, কারণ একেবারে সবাই জানে কে কি করেছে, তো ওইগুলিতে অত ডিফিকাল্টি হয় না, এবং একটা পারফরম্যান্সও দেখানো হয়েছে, দেখানো সম্ভব হয়েছে। কিন্তু অন্যগুলির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা ছিল না। আমরা যতটা বলি এটার মধ্যে রহস্য আছে। যেমন ধরেন এই তনুর ব্যাপারে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে তনুকে বলা হচ্ছে যে তনু মার্ডার্ড হয়েছে, কিন্তু তনু রেপড হয় নাই। এখন আমার এখানে দুইটা কনফিউশন, একটা হচ্ছে রেপ বলতে কি বোঝানো হয়েছে যেটা হয় নাই, একটা তনুকে যে হত্যা করা হয়েছে, হত্যার আগে তার শরীরের উপরে যে অত্যাচারটা গেছে, এটা তো মোর দেন রেপ অ্যাকচুয়ালি, যদি পেনিট্রেশন নাও হয়ে থাকে। আরেকটা হলো যে একটা মানুষ নিহত হয়ে যাওয়ার পর
whether she was raped or not, এটা কি রেলেভেন্ট কিনা সেটা এত রেলেভেন্ট কেন হবে? কারণ we are dealing with a হোমিসাইড, সেটার মধ্যে আর কি দরকার, অন্য কিছু দরকার তো আর কিছু কেন দরকার তো কেন এখানে হাইলাইট করে হলো, এটাই আমি সেটা মানে সেটা গণমাধ্যম নিয়ে আমি আসলে আপনাকে একটা প্রশ্ন করব, সেটা পরে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক তারেক শামসুর রহমান আপনার কাছে যে প্রশ্নটি করতে চাইবো সেটি আপনার বিভিন্ন লেখালেখিতে এর কিছু ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই। ভিন্ন দেশের, ভিন্ন ধর্মের, সুফিবাদী, গির্জার পাদ্রী, ধর্ম পরিবর্তনকারী নাস্তিক, সর্বশেষ সমকামীদের সমর্থনকারী পত্রিকা সম্পাদক নিহত হলেন। এসব হত্যায় সাধারণত কূটনৈতিক দিক দিয়ে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় বাংলাদেশকে। বিদেশের কাছে বা বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যটা পরিষ্কার, কিন্তু এতে করে কে আসলে লাভবান হয়, এতে করে কি আসলে এই সরকার বিপাকে পড়ে কিনা, এটি আমরা একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক তারেক শামসুর রহমান, আমরা কূটনীতিকভাবে যে কঠোর প্রতিক্রিয়ার মুখে বাংলাদেশকে পড়তে হয়, এতে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য যে রয়েছে সেটা পরিষ্কার, কিন্তু এতে কিছুক্ষণ আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কথা বলেছেন যে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার লিঙ্ক রয়েছে এবং ইচ্ছা করে এটা আসলে করা হচ্ছে। আমাকে নিউজ রুম থেকে জানানো হলো যে এরকম একটি কথা প্রধানমন্ত্রী আমি কিছুক্ষণ আগেও আপনাকে বলেছিলাম যে প্রতিটি ঘটনা একটার সাথে একটা লিঙ্কেজ আমি খুঁজে পাই, এবং এর উদ্দেশ্য হচ্ছে এর পেছনে কোন শক্তি আছে, আইএস আছে কিনা, কিংবা স্থানীয়ভাবে কোনো শক্তি আছে কিনা, সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি যেটাকে দেখি যে একটা শক্তি চাচ্ছে এখানে ডিস্টেবিলাইজ করতে, অস্থিতিশীল তৈরি করে দিতে, এবং তাদের একটা উদ্দেশ্য আছে, এবং এটা বাইরের শক্তির সাথে এদের একটা যোগাযোগ আছে। এবং এখানে যদি সত্যিকার অর্থেই যদি বারে বারে এ ধরনের ঘটনা ঘটে এবং যদি বারে বারে সাইট ইন্টেলিজেন্স থেকে বলা হয় যে আইএস জড়িত, তাহলে এক সময় একটা প্রশ্ন উঠবে যে সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে না, বাংলাদেশ সরকার গুরুত্ব দিচ্ছে না, আন্তর্জাতিকভাবে কিছু একটা করা দরকার, এরকম একটা প্রশ্ন উঠতে পারে। এবং সেক্ষেত্রে ওই যেটা আমি বলছিলাম যে দুটো চুক্তি, আকসা চুক্তি, সোফা চুক্তি, এটা চুক্তি স্বাক্ষরে বাংলাদেশকে বাধ্য করতে পারে, এবং ফলে এই অঞ্চলে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে, ইরাক থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। হয়তো আগামী দিনে লং রান আমরা 2020-তে দেখব হয়তো এখানে কোথাও একটা মার্কিন যুক্তরাষ্ট্র এটা পেনিট্রেট করার একটা চেষ্টা হতে পারে এর পেছনে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিট্রেশনের প্রসঙ্গ থেকে একটু দেশি প্রসঙ্গ আসে না ভাই, যে গত বছর থেকে যেসব হত্যাকাণ্ড আমরা দেখছি, যেসব চেষ্টা আমরা দেখছি, এগুলোর সঙ্গে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কোনো সম্পর্ক দেখেন কিনা? কারণ বিএনপি থেকে এটা প্রায়ই বলা হচ্ছে যে আগাম নির্বাচন হলে, গণতন্ত্র কায়েম হলে এসব হত্যাকাণ্ড দূর হবে। আমি সামাজিক গণমাধ্যমে কে কি করে এটা খুব দেখি, প্রায় আমি দেখছি সামাজিক গণমাধ্যমেও বিপুল লোক এটি বিশ্বাস করেন যে দেশে গণতন্ত্র থাকলে আগাম নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন হলে এগুলি বন্ধ হবে। আপনি এই ব্যাপারে আপনার একটু মন্তব্য যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির সম্পর্ক আপনি দেখেন কিনা এইসব ইনসিডেন্টের সঙ্গে? না, এটা যদি মেনে নেই তাহলে তো এটার দায়টা তাদের উপর অফিশিয়ালি তাদেরকে নিতেই হবে দায়িত্ব। তার মানে ডিসগ্রান্টেড কেউ এটাতে আইদার তারা এটা করছে অথবা অংশত করছে অথবা তারা এটা সমর্থন করছে। এখন আমি এই এক্সট্রিম লেভেলে বরং যাব না, কিন্তু আমি বলবো যে বিরোধী দল বা সরকারের এই সরকারি দলের সাথে যারা অসন্তুষ্ট, যারা বিরুদ্ধ চিন্তার বিভিন্ন ক্ষেত্রেই, তারা তো যে কোনো অশান্তি, যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো অর্থনৈতিক ব্যর্থতা, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক, যে কোনো কিছুর মধ্যেই গভর্নেন্সের প্রবলেম হিসেবে এটা দেখা তো যেতেই পারে। মানে আপনি গভর্নেন্স ফেলিওর হিসেবে না দেখার তো কিছু নাই। এই যে আমাদের ইউনিয়ন পরিষদ ইলেকশনটা বাজে হচ্ছে, তো এটাও তো গভর্নেন্স ফেলিওর হিসেবে ব্যাখ্যা করা যায় এবং হচ্ছে। তো সুতরাং এই ব্যাখ্যাটা আমার কাছে কিন্তু অস্বাভাবিক ব্যাখ্যা নয়, বরং স্বাভাবিক প্রত্যাশিত ব্যাখ্যা, এবং ইট ইজ এ প্রেশার অন দি গভর্নমেন্ট। এটা কিন্তু আবার প্রেশার, ওই যে আমিও বললাম বা আপনিও বললেন যে সরকার এটা পছন্দ করে না, এই কারণেই কিন্তু যদি 5 জানুয়ারির নির্বাচন বা 10ম জাতীয় সংসদের নির্বাচনটা একটা স্বাভাবিক নির্বাচন হতো, তাহলে কিন্তু এইগুলি আলোচনা হতো। তখন আলোচনা হতো যে সরকারের স্পেসিফিক ব্যর্থতা কি কি কারণে। এখন কিন্তু মাইক্রো লেভেলের আলোচনা হয় না,
এটার ম্যাক্রো প্রবলেমে চলে যায় যে না আমাদের এখানে সঠিক গণতন্ত্র নাই, সঠিক নির্বাচন নাই, রিয়েল জনপ্রতিনিধি ক্ষমতায় নাই, যার ফলে এগুলি সমাধান করা তাদের পক্ষে সম্ভব না, হুইচ দি গভর্নমেন্ট পার্টি ইজ নট হ্যাপি টু লিসেন, হ্যাপি টু হিয়ার অর রেডি টু হিয়ার। আমরা এটা বিরতি নেওয়ার আগে আমাদের দর্শকরা একটি প্রশ্ন আপনাদের দুজনকে করেছেন, সেই প্রশ্নটির একটু উত্তর নিয়ে আসি। নাইম ভাই, আপনি নিজে ব্যক্তিগতভাবে নিজেকে নিরাপদ মনে করেন কিনা? আমি মনে করি, আমরা মানে অনিরাপদ মনে করি না, এটা কিন্তু আমি প্রথমে বলেছি যে এই জিনিসটা এইরকম ভাবে র্যাম্পান্ট মানুষের মধ্যে হয় নাই যে আমি যে বেরোবো আজকে ফিরে আসবো কিনা জানি না, এইরকম বোধ আমি লক্ষ্য করি না। আমি একটু অন্যভাবে বলি যে নিরাপদ, অবশ্যই আমি নিরাপদ ফিল করি নিজেকে, তবে একটা ব্যাপক সংখ্যক শিক্ষকরা আজকে রাজশাহীতে আমি ফলো করেছি, তারা এটা বলার চেষ্টা করেছেন যে শিক্ষকরা সমাজের একটা অংশ এবং তারা তাদের একটা নিরীহ একজন শিক্ষককে এভাবে হত্যা করা হলো, ফলে একটা নিরাপত্তাহীনতা, একটা আতঙ্ক, একটা ফিলিংস তাদের মধ্যে আছে। তবে বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্র কি সবাইকে পারে নিরাপদ এভাবে প্রতিকে বাড়ির পেছনে পেছনে একজন পুলিশ দিয়ে নিরাপদ নিশ্চিত করবে? এটা করা যায় না। এখানে সামগ্রিকভাবে একটা জনসচেতনতা যতদিন পর্যন্ত সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই প্রবণতা থেকেই যাবে। এখন আমি ধরেন রাতের বেলা টকশো করে বাসায় গেলাম, মাঝখানে যদি কেউ আমাকে রাতের বেলা বাড়িতে যে কেউ যদি আমাকে আমাকে অ্যাটাক করে, এই নিরাপত্তা কে দেবে? আমাকে এই নিরাপত্তা কেউ দিতে পারবে না, পুলিশ দিতে পারবে না, রাষ্ট্র দিতে পারে, কেউ দিতে পারবে না। এখানে মানুষের সচেতনতা তৈরি করতে হবে। আমরা খারাপ বলবো, আমি কি এখান থেকে বাসায় যাওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগি, ওইটার উত্তর হচ্ছে না, এটা আমাদের সমাজে কিছু হয় নাই। আমরা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরে এসে নাইবে আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো যে শফিক রেহমানের গ্রেফতার নিয়ে আপনার পর্যবেক্ষণ পর্যালোচনা জানতে চাইবো যে শফিক রেহমান আসলে মানে সরকারের জন্য কতটা ভয়ঙ্কর ছিলেন, ষড়যন্ত্র তত্ত্ব, সজীব ওয়াজেদ জয়, ইয়াগুলি বিষয়ে আপনার মতামত। পাশাপাশি এটিও জানতে চাইবো যে শফিক রেহমানের গ্রেপ্তারের পর কেন জানি সাংবাদিকের সম্মিলিত সংগঠনগুলি কিছুটা নীরব রয়েছে, এই নীরবতার কোনো কারণ রয়েছে কিনা, তার গ্রেপ্তারের সঙ্গে আপনি রাজনৈতিক যোগসূত্র দেখেন কিনা, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, প্রসঙ্গ শফিক রেহমান, তাকে গ্রেপ্তার, সম্মিলিত সাংবাদিকদের সংগঠনগুলি কোন রকম কোনো মন্তব্য না দেওয়া, রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কিনা, ষড়যন্ত্র, 5 দিন রিমান্ডের পর আবার 5 দিন রিমান্ড। প্রথম কথা হচ্ছে যে শুরুর দিকে আমার যে বিষয়টা ছিল, এখন আবার মনে হচ্ছে যেন তাকে জিজ্ঞাসাবাদ করার মতো একটা প্রাইমা ফেসি কেস আছে, নইলে ওনার বাসায় গিয়ে যে কিছু ডকুমেন্ট পাওয়া গেল, এবং আপনি যদি শুনে থাকবেন যে এই ডকুমেন্টটা যেই গোপনীয়তার মধ্যে রাখা ছিল, যেটা উনি নিজে এসে খুলে না দিলে তাদের জন্য অনেক ভাঙচুর করতে হইতো এটা পেতে। তারপরে আজকে কিন্তু তালেয়া রহমানও বোধহয় একটা বিবৃতি দিয়েছেন, উনি বলেছেন, প্রেস কনফারেন্স করেছেন, বলেছেন যে তার সাথে যে এফবিআই এজেন্টেরও কথা হয়েছে। তো আপনার কি মনে হয় না যে দিস ইজ এনাফ? তালেয়া রহমান আজকে প্রেস কনফারেন্স করে এটিও বলেছেন যে আসলে ওই ষড়যন্ত্রের ব্যাপারে যে কথা হচ্ছিল কোথাও কোথাও সেটি শফিক জানতেন। হ্যাঁ, তো তার মানে কি? এবং আমরা তো সকলে জানি যে উনি বিএনপির লোক, উনি খালেদা জিয়ার অ্যাডভাইজার, উনি স্পিচ রাইটার, এবং আমরা খালেদা জিয়া বিএনপির অনেক প্রোগ্রামে আয়োজকের মধ্যে 8-10 জনের মধ্যে ওনাকে হাঁটতে চলতে ফিরতে দেখি। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নাই যে ওনার সাথে বিএনপির সম্পর্ক নাই, এটা ভাবার কোনো সুযোগ নাই এখন যে এই পুরো ঘটনাটা যাই হোক, এই ঘটনাটার সাথে তার একটা যোগাযোগ ছিল। আমি পুরোপুরি কনফার্ম না, কিন্তু আমি যেটুকু শুনেছি যে তার অ্যাকাউন্ট থেকে $10,000 ট্রান্সফারও হয়েছে নিউ ইয়র্কে, এইটুকুও আইডেন্টিফাই করা গেছে। 30,000 না, $10,000 তার কাছ থেকে নিউ ইয়র্কে গেছে। কিন্তু তার লেজিটিমেট অ্যাকাউন্ট, এটা শফিক রেহমানের অ্যাকাউন্টটা লেজিটিমেট, কিন্তু ট্রান্সফারটা ওইরকম একটা সন্দেহজনক জায়গায়, এটা কোনো অবৈধ টাকা না, সেটা আবার বলেছে পুলিশ। না, আমি বিষয়টাকে আমি ঠিক বিষয়টা অত বেশি আমি জানিও না, অত বেশি বলতেও পারবো না। তবে অ্যাপারেন্টলি আমার কাছে যেটা আজকে তালেয়া রহমানের স্টেটমেন্টে কতগুলো জিনিস বেরিয়েছে, আপনি যেটা বললেন তিনি তার একটা
স্বীকারোক্তি আছে, তিনি বলছেন যে এফবিআই এজেন্টের সাথে শফিক রেহমানের একটা যোগাযোগ ছিল। তবে তার একটা ব্যাখ্যা দিয়েছেন উনি যে ওই যে ইনফরমেশনগুলো কেন নিয়ে গেল, কেন রাখতেন, তার একটা ইনফরমেশন উনি দিয়েছেন যে শফিক রেহমান ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো এখন সেখানে আপনি দীর্ঘদিন সংবাদপত্রে ছিলেন, আপনি মিডিয়াতে ছিলেন, আমি জার্নালিজম কখনো মানে আমি তো একদিকে লেখক, আমি দীর্ঘদিন এই মিডিয়ার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। শফিক রেহমান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এটা বোধহয় বলা যাবে না। শফিক রেহমান রম্য রচনা লিখতেন, অনুষ্ঠান করতেন, কলাম লিখতেন, অনেক স্যাটায়ার লিখতেন, স্যাটায়ার ধর্মী, কিন্তু সিরিয়াস, আমাদের মতো সিরিয়াস পলিটিক্যাল কলাম উনি কখনোই লেখেননি। তো যাই হোক, এখন ঘটনাটা যেইভাবে হোক ঘটেছে, নিশ্চয়ই যেভাবে পক্ষ থেকে বলা হচ্ছে সত্যতা মিথ্যাটা ইনভেস্টিগেশনে বেরিয়ে যাবে, এর বেশি বলার কতটুকু আমরা বলতে পারবো? আমি একটি প্রশ্ন করতে চাই যে আমরা যে 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য সম্পাদকরা যখন ছাপিয়েছেন, সেইটার বিরুদ্ধে আমরা কেসের পর কেস হতে দেখেছি, আমরা পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা বলেছি। এখন পুলিশ আমাদেরকে যেসব তথ্য দিবেন সেগুলো আমরা কতটা বিশ্বাস করবো বা সেগুলো এখন ধরেন আপনারা তো সেই ইনফরমেশন গুলো তো আপনারা তো রিলিজ করছেন, আপনারা তো দিচ্ছেন, মিডিয়া পুলিশ তো ইনফরমেশনগুলো পাবলিকলি দিচ্ছে, দিচ্ছে, তো আপনাদের মাধ্যমে দিচ্ছে না, ওপেনলি দিচ্ছে না, এট লিস্ট তারা তো প্রকাশ্যই বলছে, তারা তো অফিশিয়ালি প্রেস কনফারেন্স করেই তারা বলছে, প্রেস কনফারেন্স। এখন এটার পেছনে সত্যতা কতটুকু আছে কিংবা কোনোদিন সত্যতা পাওয়া যাবে কিনা, এইটা বাংলাদেশে সেই কালচার কি আছে, আমরা কি সেটাকে পারবো? আমরা ভেরিফাই করার কোনো উপায় থাকছে কিনা? কিভাবে আংশিক সত্যতা তো আছেই। আপনি তালের রহমানের কনফেশন তো এটা বিরাট, এটা পুলিশও বলে নাই। আমি একটা কথা বলি, মনিরুল ইসলাম বলার আগেই তালের রহমানের কাছ থেকে জানলাম এবং যে ইন্টারেস্টিং যে তার নাম উল্লেখ করাও না, নাম উল্লেখ করে দিয়েছে, সেই এজেন্টের নাম উল্লেখ করা আছে। না, সেটাই বলছি। হ্যাঁ, সেই যে তাতে করে আমরা এখন মানে প্রথম কথা হলো পুলিশ কোনো কথা কখনো কখনো একটু এদিক সেদিক করে বলতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি কোরোবোরেটেড হয়েছে, আউটরাইট রিজেক্ট করা যাচ্ছে না। কিন্তু হচ্ছে যে সময়টা নিয়ে একটু প্রশ্ন উঠেছিল যে মানে ঘটনাটি 2012 সালের, রায় হয়েছে 2014 সালে, 2016 সালে এসে কেন, মানে এই টাইমিংটা আপনি কিভাবে দেখছেন? না, টাইমিং তো স্ট্র্যাটেজিক, যে কোনো জিনিসই তো যখন তখন করে না, এগুলির তো সেনসিটিভিটি আছে। এইটা আমার কাছে অনেক সময় মনে হয় যে রাইট টাইমের জন্য ওয়েট করে এবং এগুলি তো পলিটিক্যালি ব্যবহার হতেও পারে, আবার সরকারও ব্যবহার করতে চায়। দুই দিকে মনে করেন যে ওনাকে যদি অন্য সময় ধরা হতো, সেটার প্রতিক্রিয়া হ্যান্ডেল করার জন্য হয়তো সরকার প্রস্তুত ছিল না, বা তারা মনে করেছে যেটা এখন না, একটা রাইট টাইমে করবে। যেমন মানে এটা যে কোনো সরকারই করে, কিন্তু এখন আমেরিকানরা যখন ইরাকে একটা বোম্বার্ডমেন্ট করবে, কাউকে মারবে, ধরবে বা লাদেনকে হত্যা করবে, এগুলি তারা ইলেকশনের সাথে রিলেট করে তো না। দেখেন, আমরা নিজেরাও এগুলি ব্যাখ্যা করি না। এটা তো সত্য, সরকারের কাছে যখন কোনো ইনফরমেশন থাকে, যে ইনফরমেশনটাকে দিয়ে সরকার অপোজিশনকে ঘায়াল করতে পারে, তারা তো ইনফরমেশনটা যখন তাদের প্রয়োজনের সময় সেটা ব্যবহার করবে, এবং তাদের কাছে ইনফরমেশনটা ছিল। এখন হতে পারে যেটা 2012 সালের তথ্য, সরকার এটাকে হয়তো স্ট্র্যাটেজিক্যালি রেখে দিয়েছে, কাজের সময় আমি ব্যবহার করব। এবং আপনি জানেন যে এখন যত দিন যাচ্ছে ততই তো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একদম ব্যাপার যে তথ্য পেয়েছিল, কিন্তু হয়তো প্রাথমিক প্রমাণগুলি তখন পায় নাই, হতে পারে, সেটাও হতে পারে। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি। একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে মার্কিন যে দূতাবাস আছেন, তার যে মানে রাষ্ট্রদূত যিনি আছেন বার্নিকাট, তিনি ইতিমধ্যেই একটি আসলে পত্রপত্রিকায় দেওয়ার জন্য একটি প্রতিবেদন, মানে কি বলে জানি, প্রেস রিলিজ দিয়ে দিয়েছে যে জুলহাজের হত্যাকারীদের গ্রেপ্তার করুন। এটিকে আপনার কাছে মনে হয় যে এটি রুটিন, নাকি এটির আলাদা কোনো সিগনিফিকেন্স আছে? কারণ জুলহাজ হচ্ছেন এই রকম হত্যাকাণ্ডের মধ্যে বোধহয় প্রথম শিকার হলেন যিনি সমকামী এবং লৈঙ্গিক সমতা রাইট নিয়ে কথা বলেন। না, প্রথম কথা হলো, দেখেন, আমি এগুলি নিয়ে খুব চমৎকৃত হই না, কারণ যেহেতু তাদের সঙ্গে কাজ করতেন, আচ্ছা, প্রক্সিমিটির কারণেও তারা ইমোশনালি হয়তো তাদের কলিগরা কেউ এটা নিয়ে বলেছে আমরা এটা কিছু কনসার্ন প্রকাশ করার দরকার। আর তাদের কাছে তো একটা লেজিটিমেট কারণও তাদের জানা আছে, যেহেতু সে হয়তো উনি পার্সোনালি সমকামী কিনা আমি এটা সুস্পষ্ট জানি না, কিন্তু সমকামী এবং ম্যাগাজিনটা তাদের অধিকার নিয়ে কথা বলতেন, সুতরাং এখানে একটা সেন্সিটিভিটি তো পরিষ্কার। তো আমার মনে হয় যে এই জন্য করেছেন। এটাকে আমি
আলাদা করে বিশেষ ইয়া মনে করি না। না, ওই কিন্তু ঠিক, একজন রাশিদ বলছেন সেন্সলেস অ্যাক্ট অফ ভায়োলেন্স, তাকে সেন্সলেস অ্যাক্ট অফ ভায়োলেন্স। না, আমি নাইম যেভাবে বললেন ঠিক এর বাইরে কিছু বলার নেই আসলেই। আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যে শিক্ষক যখন হত্যা করা হলো তখনও মার্কিন দূতাবাস থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা এরই চাই, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। ফলে এটা একটা রুটিন ওয়ার্ক, আমার ধারণা এটা রুটিন ওয়ার্ক এবং তারা করেছে। আমি বরং বলে দিই এটা রুটিনের সাথে এটা নৈকট্যটা, নৈকট্যের আবেগ একটা আছে, সেটাও একটা আছে। তারেক শামসুর রহমান, জনাব নাইমুল ইসলাম খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।